আমার নাম দিলীপ চক্রবর্তী। আমি পেশায় সাংবাদিক এবং 71 সালে তরুণ সাংবাদিক। 71 সালে তখন আমি দৈনিক কারান্তরের সাংবাদিক ছিলাম। যদিও আমি অন্যান্য কাগজগুলোতে আমি লিখতাম, কারণ কমন সিপিআই এর অনেকগুলো ডেইলি কাগজ ছিল ভারতবর্ষে, জনযুগম ইত্যাদি ইত্যাদি, এবং ইন্টারন্যাশনালি ওদের কিছু লিঙ্ক আছে বিভিন্ন কাগজের সঙ্গে, অথবা আমার লেখা সেসব জায়গাতেও বেরোতো। তো 71-এ আমাদের দেশে, ভারতবর্ষে একটা রাজনৈতিক একটা টানাপোড়েন চলছিল, ঝড়। পশ্চিমবাংলায় একটা ইলেকশন হয়ে গেছে, ইলেকশনের পর গভর্নমেন্ট কারণে টানাপোড়েন হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচণ্ড মারামারি খুনোখুনি হচ্ছে, এই দলের এই অঞ্চলে বেশ, ওই দলের ওই অঞ্চলে বেশ, এর কর্মী ওখান দিয়ে যেতে পারে না। ঠিক তখন আমরা আগ্রহের সঙ্গে লক্ষ্য করতাম যে বাংলাদেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করছে। বঙ্গবন্ধু যে আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছেন তখন পর্যন্ত সেটা অহিংস রূপে ছিল, কিন্তু ব্যাপক গান্ধীজির নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলনের পরে এত বড় সত্যাগ্রহ আন্দোলন 71-এর মার্চের গোড়ায় যেটা ঢাকায় হয়েছিল, আমরা ছোট করে খবরগুলো পাচ্ছিলাম, কিন্তু এটা আমাদের ফিলিংস ছিল, এত আমরা এটা খেয়াল রাখতাম। 7 মার্চের পর পশ্চিমবাংলার কাগজগুলোতে ফার্স্ট পেজে খবরটা আসা শুরু করে। এর আগে কিন্তু ফার্স্ট পেজে অধিকাংশ কাগজে এটা আসতো না, ভেতরের পাতায় খবর থাকে। তো 7 মার্চের পর এটা আসা শুরু করে। তা আমি সেই সময় রাত দিন প্রায় অফিসেই পড়ে থাকি, যেহেতু আমি বয়স কম হলো তখন রাজনৈতিক সংবাদদাতা আমি। তো 25 মার্চ রাত্রিবেলা যখন যাই, এর আগে একটা কলকাতা শহরে সিপিআই একটা মিটিং করে। সিপিআই মিটিং করে, প্রথম সিপিআইয়ের মিটিংয়ে অধ্যাপক অমিয় দাশগুপ্ত বলে এক ভদ্রলোক, তিনি খুব রেসপেক্টেড লোক ছিলেন, আর মোহাম্মদ ইলিয়াস এমপি, তারা সিপিআইয়ের লাইনটার বাইরে গিয়ে একটু তারা বললেন যে বাংলাদেশে যে জিনিসটা যাচ্ছে, বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হতে বাধ্য এবং সশস্ত্র সংগ্রাম হতে বাধ্য। আমি সেই মিটিংটায় উপস্থিত ছিলাম সাংবাদিক হিসেবে। অধ্যাপক তরুণ সান্যাল সেটা একটা বক্তা ছিলেন, আমার মনে আছে। তা কিন্তু সত্যি সত্যি কি লড়াইটা হবে, মানে সশস্ত্র সংগ্রাম, এটা আমাদের একটা কনফিউশন ছিল এদের মধ্যে। তা 25 মার্চ আমি অফিস থেকে বেরোনোর আগে জিজ্ঞেস করি যে ভাই লেটেস্ট খবর কি? বলে এই তো ওখানটায় মানুষ সমস্ত রাস্তায় নেমে গেছে, সরকারি কর্মচারীরা নেমে গেছে, পুলিশ মানে সত্যাগ্রহ করছে, এই খবর দেখে চলে যায়। কিন্তু 26 মার্চ আর্লি মর্নিংয়ে যখন রেডিও করি, এখানকার রেডিওতে তো কিছু শোনা যায় না, মিলিটারি মার্শাল ল মুখ তমুক এসব শুনছি, কিন্তু মানে কলকাতা রেডিও এবং ভারতবর্ষের রেডিও থেকে এবং বিবিসি থেকে এরকম ম্যাচ আকারে খবরটা আসে। আসার পর সেই সময় রমেন মিত্র ইলা মিত্রের হাজব্যান্ড এবং ইরাদি, তাদের সঙ্গে আমার একটু ঘনিষ্ঠতা বেশি ছিল, উনি আমাকে বড় ছেলেই বলতেন। তা আমি ওদেরকে বলি যে আমি কিন্তু বর্ডার ক্রস করতে চাই। তো বললো যে তুই বর্ডার ক্রস করবি কি? তুই যে আমি তো পূর্ব বাংলায় অনেক লোক আমার চেনা আছে, পারিবারিক সূত্র ধরে, দেখা যাক যা হয় হবে। বলে আমি প্রথম বর্ডার ক্রস করি 26শে মার্চ। 26শে মার্চ বর্ডার ক্রস করার পর আমি যশোরের কাছাকাছি যাই, আমি সাতক্ষীরা দিয়ে হাকিমপুর আমাদের অঞ্চল আছে, সেখান থেকে ঘুরে যাই। আমি গ্রামের মানুষদের দেখা শুরু করলাম। আমার হচ্ছে এক বৃদ্ধ, আমার লেখায় আমি উল্লেখ করেছিলাম যে 90 বছরের উপরে হবে, লাঠি নিয়ে চলতে পারেন না এক বৃদ্ধ। সে আমাকে দেখল, বাবা তুমি আইসো করতেন, তেমন যেমন তো হিন্দুস্তান, আমার একটা বন্দুক দিতে পারো? আমি যে আপনি বন্দুক দিয়ে কী লড়বেন, আপনি হাঁটতে পারছেন না? হ্যাঁ আমি এখনও দেখাইতে পারি। এটা আমার কাছে একটা সাংঘাতিক। তারপর দেখি একটা বাচ্চা, আমি সে ছবি উঠিয়েছিলাম তখন, আমার তমসা থেকে আলোয় বলে একটা ছবির বইও ছিল, তাতে উল্লেখ করেছিলাম। একদম বাচ্চা, একটা 6-7 বছরের বাচ্চা, বাস ঝাড়ে বসে আছে, আমি তো ক্রস করে যাচ্ছি ওখান থেকে, হঠাৎ আমার দিকে টাকাটা থেকে বললো গুরুম গুরুম, মুখে বললো কি আমরা বন্দুক দিবা? আমি বন্দুক? তুমি বন্দুক দিয়ে কী করে? এরে মারো। এই দুটো ঘটনা আমাকে খুব স্ট্রাইক করে, এবং আমি প্রথম গিয়ে যে রিপোর্ট লিখি তাতে এই দুটো ঘটনা উল্লেখ করে আমি বলি যে বাংলাদেশের স্বাধীনতাকে কেউ ঠেকাতে পারবে মনে হচ্ছে না। যেমন যতই ইয়া কামানের ধ্বনি দেখা, এটা ঠেকবে না। এটা আমার প্রথম ফিলিংস এবং আবেগের সেসব লেখা বেরোয়, অন্যান্য রিপোর্টার আসে, কিন্তু আমরা কয়েকজনই প্রথম 26শে মার্চ, মানে বলা যেতে পারে কলকাতার 3-4 জন সাংবাদিকই 26শে মার্চ আসলে বর্ডার ক্রস করেছিলাম।
এরপরে আমি ভাবলাম যে সবটা দেখা উচিত। আমি সোজা ওখান থেকে ব্যাক করলাম, চলে এলাম আমি কুচবিহার। কুচবিহার দিয়ে তখন আমি ঠিক করলাম যে কি হচ্ছে ভেতরে যাই না। আমার একটা সুবিধা হচ্ছে, আমার জন্ম এই বাংলায়, অর্থাৎ আমি বাঙাল, মানে এখানকার মানুষের যে লোকাল ডায়ালেক্ট, এটা আমি সাংঘাতিকভাবেই বলতে পারি। যাই হোক, দেখা যাবে বলে আমি খোকন চৌধুরীর নাম নিয়ে, এবং তখন আওয়ামী লীগের কিছু ছাত্র এবং ছাত্র ইউনিয়নের কিছু ছাত্রর সঙ্গে, তারাও অল্প বয়স, আমার একটু খাতির টাতির হলো, আমি বর্ডার ক্রস করলাম। তার মধ্যে একটি ছাত্র পরবর্তীকালে বগুড়ার আওয়ামী লীগের হয়ে চেয়ারম্যান হয়েছিল মিউনিসিপ্যালিটির, হায়দার বলে, সেদিন ওই তখন ছিল আমার সঙ্গে। তা আমি প্রথম ঢুকলাম এদিকে লালমনিরহাট। তো এগুলো গিয়ে দেখি যে না, গ্রাম একভাবে তৈরি হয়ে আছে, কিন্তু এয়ারপোর্ট অন্যান্য জায়গা মিলিটারি বেস। আমি ব্যাক করলাম, করে দিয়ে এদিক দিয়ে এসে মহানন্দা ক্রস করে ঢুকলাম দিনাজপুর। তো ওখানটাতে দেখুন তখন প্রথম রাউন্ড হয়ে গেছে, অনেক আপনাদের এয়ারফোর্সের লোকজন তারা গ্রামে আছে, খুব আর্মস ইত্যাদির জন্য সাংঘাতিক রকম টকবক করছে। আবার মানুষ কিছু কিছু অত্যাচার হয়ে ভয়ে বর্ডার ক্রস করছে, সেগুলো আমি খেয়াল করলাম। করে আমি আবার ব্যাক করলাম, করে এসে আমি হিলি দিয়ে ঢুকলাম সোজা বগুড়া। বগুড়া ঢোকার পর আমার একটা রিস্ক হয়ে গেল। বগুড়া যখন গেছি, এই 7 জন আমার সঙ্গে আছে, তারাও তো নিয়ে গেছে, আমি মুক্তিযোদ্ধাই হয়ে গেছি কার্যত এদের সঙ্গে। তা আমি বগুড়া গিয়ে দেখলাম ওটা টোটাল বগুড়া তখন মিলিটারি, পাক মিলিটারি এটা ক্যাপচার করে ফেলেছে। তো ওরাও ভয় পেয়ে গেছে, চলুন পালাই। তো পালানো শুরু করেছি, এই গ্রাম সেই গ্রাম, এই রাস্তা সোজাসুজি যাওয়া যাচ্ছে না, একদম ওই সমস্ত রাস্তা সিল, বর্ডার সিল। তা আমার ভূমিকাটা হলো, আমি বলছি আমার নাম খোকন চৌধুরী, আমার বাড়ি ময়মনসিংহ, চাকরি করি বগুড়ায়, ওদিকে গণ্ডগোল যেতে পারছি না, ইন্ডিয়ার উপর দিয়ে, মানে বাংলা ভাষা যেমন বলছি, ইন্ডিয়ার উপর দিয়া রাজশাহী আমার মামা বাড়ি, হেনে যাই। এই কথা বলে বলে আমি ঘুরছি আর কি। 1 দিন 1.5 দিন ক্রস হলো, খাবারও জুটছে না। হ্যাঁ, তাহলে এই কাছাকাছি এসে গেছি, মানে তখন 5 বিঘি বলে একটা জায়গা আছে, 5 বিঘিটা ক্রস করে নিয়ে কাছাকাছি গেছি। মিলিটারি ধরলো এবং ধরে তো সার্চ করবে, তখন আমাকে সার্চ করলেই আমি ধরা পড়ে যাবো, যতই আমি ওই পায়জামার হাফাতা শার্ট গায়ে দিয়ে যাই। আমার যেটা ঝোলা আছে, ঝোলাটা এই দেশে আমি জোগাড় করেছি, কিন্তু ঝোলার মধ্যে তোমার ক্যামেরা আছে এবং একটা ছোটো ডায়েরি আছে, ওটা হাত দিলেই আমি আর তো ওই 1, 2, 3, 4 করে সার্চ করছি। আর মনে মনে এর আগে আপনারা হয়তো এখানকার কাগজের তখন আপনারা হয়তো জানেন কিংবা জানেন না, অমৃতবাজার একটি ট্রেনিং রিপোর্টার আগরতলা বর্ডারে কিন্তু ধরা পড়ে মারা গেছে আর কি, এই খবরটা আমি জানি। তার নাম হতো দীপক ব্যানার্জি ট্যানার্জি, এই ধরনের কিছু হবে, আর একজন ঘোষাল। এটা আমি জানি যে আমারও পরিণতি তাই হতে যাচ্ছে। তো মনে যথাসম্ভব সাহস রেখে, মুখে যথাসম্ভব হাসি রেখে দাঁড়িয়ে আছে। আমার জীবনের থ্রিলিং মুহূর্ত এখনও এই বৃদ্ধ বয়সে যদি বলা হয়, আমার সেই মুহূর্তটা। মিলিটারি দাঁড়িয়ে আছে, সার্চ করছে, ওই গুনে গুনে আসে 1, 2, 3, 4, 5, 6, আমি 7 নম্বর। মনে মনে মা বাবাকে প্রণাম করলাম, বিদায়, আর দেখা হবে না। ইলা দিদের বলে এসেছি, মনে মনে সেলুট জানালাম, যার দেখা হবে না। ওরা একটি ছেলেকে দিয়েছে, ওরা সার্চ করতে, হাতটা ব্যাগে ঢুকিয়েছে, ঢুকিয়ে হাতটা বের করে নিয়েছে। খুব আসতে বলেছে, ঘাবড়ায়েন না, কারণ ও মুক্তিযোদ্ধার সমর্থক। দিয়ে সে একটা ঠাট্টা করলো, হায় হায়, এই ক্যামেরা যাদের থাকে না দাদা, এই আর কোন যায় না, বউ সাইডা পালাইতে পারে, কিন্তু ক্যামেরা সাইডা পালাইব না, যাদের ক্যামেরার রোগ আছে। এসে আমাকে বলে যে পাকমে, না ভাইজান কিছু না, এই আমার রোগ, ক্যামেরা একটা আছে, সব সাইডে যাইতেছি, রাজশাহী একটা ক্যামেরাটা লয়ে যাইতেছে। তখন ও আবার বললো, উসমে রিল হ্যাঁ কি নেই, না কুছ নেই। যা, এই মুহূর্তটা যে এই জাস্ট এই মুহূর্তটা, এটা যে কি মুহূর্ত আমার গেছে সেই সময়টা। এবার দ্বিতীয় মিরাকেল কোথাও নেই, আমি বলি যে আর কোথাও নেই, খেতেও পাচ্ছি না। তাহলে যে যাই হোক,
ইন দি মিন টাইম এই পাঁচ বিবিতে ভাসানী সাহেবের বাড়ি টাড়ি আছে, সমস্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তা আমরা ওখানটায় গিয়ে ঢুকলাম, ওরা গিয়ে বললো একটু আশ্রয় টাশ্রয় পাওয়া যায় কিনা। ওরা গিয়ে পড়লাম ওটা রাজাঘাটদের গ্রাম। তো ওই ওরা বললো যে, ওরা তখন বৃদ্ধ লোকজন, তারা বললো যে না না, এরা মনে হইতেছে মুজাহিদ, জায়গা দেওয়া যাবে না। তারপর ওরা, কিন্তু আমি বললাম তাহলে মাঠেই বসে, ডাকাত বললে পিটিয়ে মেরে ফেলে দেবে। এই মায়েদের একটা রূপ আমি দেখলাম, সেটা হচ্ছে মায়েরা, সে যাই হোক, মায়েরা একটা আলাদা জগৎ হয়। দেখি ঘরে খুব ডিবেট হচ্ছে, এক বৃদ্ধা মহিলার একটা গলার স্বর মনে হলো আমার, সে বলছে যে তার বুড়োকে বলছে, হাজব্যান্ডকে, আরে না না না, ওরা মেহমান রাত্রে থাকবো। আরে কোন আবাগির পুত, আমাকে দেখিয়ে বলছে, হ্যাঁ ওই রাতে এনে থাকো। তো রাত্রে থাকার ব্যবস্থা হলো, খাওয়া। তো আমি যদি খেতে গেলে আমি ধরা পড়ে যাব। কারণটা হচ্ছে, আমরা হিন্দুরা যে ভাত খাই না, আপনারা খেয়াল করবেন, ভাত পুরো হাতে চেটো দিয়ে মেখে টেকে মুখে টুকে লাগে। আর মুসলিম যারা ভাত খায়, তারা একটা ভাত বাইরে যায় না, ওরা খাদ্য শস্য নষ্ট করে না এবং আঙুলে মাথা দেখে, এটা আমি খুব মার্ক করেছি। তা আমি খেতে গেলে ধরা পড়ে যাবে, কেউ আমাকে রক্ষা করতে পারে না। যত আর যদি আমাকে এখন এই কলমা পড়তে বলে, নামাজ পড়তে বলে, আমি তো ভুলে গেছি সব। তা আমি মনে মনে সবাই সঙ্গে চুপচাপ এসে চুপ করে শুয়ে আছি, শরীর খুব খারাপ বলে। সেই গেছে, আমার বন্ধুরা বললো কী আর করবে, আমরা খাই আপনি দেখেন। তা আমি 1.5 দিন ধরে খাইনি, আমি দেখছি ওরা খাচ্ছে। খেয়ে ভোরবেলা ক্রস ফায়ারিং এর মধ্যে ছুটে ছুটে ওরা জায়গা দিল, আমরা ছুটে ছুটে আসলাম, বর্ডার ক্রস করলাম ঠিকই। আর কলকাতায় খবর ছড়িয়ে গেল যে আমি মারা গেছি। আর আনন্দবাজারে এক রিপোর্টার দেখেছি আমি ঢুকেছি, তারপর বর্ডার সিল হয়ে গেছে এবং ওখানে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। আমার বাড়িতে এবং অফিসে খবর দিয়েছে যে দিলীপ ধরা পড়ে গেছে, ও মেরে ফেলেছে। তা আমি ফোন করতে গেলে অবাক হলো, অবাক হয়ে বললো যে বেঁচে আছো, সাংঘাতিক। আমি যে আমার কিচ্ছু নেই, যে কারো কাছ থেকে টাকা পয়সা নাও, পরে আমাদের প্রতিষ্ঠান পাঠাবে, ওই হিলি থেকে। পরবর্তীকালে যুদ্ধের সঙ্গে আমি ইন্ডিয়ান আর্মির সঙ্গে মুভ করেছি। যশোর যেদিন মুক্ত হয়, আমি সেদিন যশোরে, আমার ওই সময়টা লেখা আছে কপোতাক্ষ এবং কপোতাক্ষ। আর এটাতে আমি রিপোর্টার সাধারণত লিখি, এই যে বগুড়ার এই গল্পটা বললাম, এটা আমি করতোয়ার পাড়ে 3 রাতে 3 দিন ছিলাম। এই বলে আমার সেই সময়টা লেখা বেরিয়েছিল, যেটা ভারতবর্ষের পাঠক সমাজের কাছে খুব আদৃত হয়েছিল আর কি। এবং আমি নিজে ধন্য যে আমি মুক্তিযুদ্ধের শুধু সাংবাদিক হিসেবে নয়, একটা লোক হিসেবে কাজ করতে পেরেছি। এবং দেখুন, কলকাতায় এত মানুষ গেছে, এত মানুষ থেকেছে ওখানটায়। একটা সময়ে কলকাতার রাস্তায়, এই মাদাম বিনকে দেখে আমার মনে হচ্ছিল, মাদাম বিনের সঙ্গে কথা বলছিলাম, যে কলকাতার রাস্তায় আমরা ধ্বনি দিয়েছি, তোমার নাম আমার নাম ভিয়েতনাম, তোমার নাম আমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এটা একটা টার্ন নিল, এটা ধ্বনি উঠল, বিশ্বে আনছে নতুন দিন, ইন্দিরা মুজিবর কোসেকেন। এটা তখন ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্ররা, অন্যান্য ছাত্ররা আমাকে বিভিন্ন জায়গায় সেমিনারে নিয়ে গেল এই সমস্ত এক্সপিরিয়েন্স বলার জন্য। তো তখন মানুষ, এবং শুধু বাঙালিরা না, আমি গেছিলাম কেয়ারায় সেপ্টেম্বরে 1971। আপনাদের একটা এখানকার ছেলে মেয়েদের একটা টিম সঙ্গে ছিল, গান টান করবে, বাংলা ভাষায় গান করছে ওরা, এবং খুব ভালো যে গায়ক তারা না, কিন্তু সে আবেগ কেয়ালার লোকেদের কাছে গানের কথাটা ইংরেজিতে বলা হলো। বলার পরে বলা হলো যে হেল্প দেম, গয়না গাটি হার মেয়েরা সব খুলে খুলে ওদের দিল। এটা শুধু যে বাংলা পশ্চিমবঙ্গবাসী এটা করেছে তা না, এটা 3 নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেটা আমাদেরকে আপ্লুত করেছে, আমি বইতে উল্লেখ করেছি যে দেখুন, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, তাই তো? এবং হিন্দু কমিউনালিজম, মুসলিম কমিউনালিজম, আমাদের এখান থেকে বহু হিন্দু রিফিউজি হয়ে ওখানটায় গেছে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই কমিউনালিজমকে কীভাবে আঘাত করেছে, আমি কালকে আস্তে আস্তে একজন ঠাট্টা করে গল্প বলছিলাম আমাকে, যে এক পার্সার কাছে আমার এক বন্ধুর ঠাকুমা ছিল, বৃদ্ধা, হিন্দু বৃদ্ধা, ও যেরকমভাবে ধর্মপ্রবণ, ঘরে সে খুব সাত্ত্বিক লোক। আমাকে সে
আমাকে এবং আমার বন্ধুকে ঘরে ঢুকতে দিত না। কেন? কারণ বুড়িকে গিয়ে কি বলেছে যে দুজনে না বিফ খেয়েছে, অর্থাৎ বুড়ি ও ঠাকুর ঘরে ঢোকাটা বন্ধ। এবং মুক্তিযুদ্ধের সময় এরকম কিছু লোক রাত্রিবেলা গিয়ে আশ্রয় দিতে হবে, ও কোথায় দেওয়া যায়? তো বুড়িকে বললো এখানে। এবং ওই নামগুলো আমার কাছে মুহূর্তে মনে আমার বইয়ে দেওয়া আছে, ওদেরকে বুড়ি ওই ঠাকুর করে থাকতে দিল। তা আমি বুড়িকে বললাম, আমি হিন্দু বলে তোমার পছন্দ হয় নাই বুড়ি, হ্যাঁ তুমি মুসলমান বলে পছন্দ করে না ঠাকুর ঘরে ঢুকেছো? ধর মুখ পুরা মানুষ নারায়ণ, তুই নাকি কমিউনিস্ট, তোরে এইটা শিখায় নাই তো করলেন তারা যে মানুষের সেবা করতে হয়। এই টার্ন এগেনস্ট কমিউনালিজম আমাদের দেশে হয়েছে। আমরা এগুলো খেয়াল করেছি যে মানুষের মধ্যে ওর দবির যখন গেল, দবির ঢাকা থেকে গেছে, আমাদের পুরো অঞ্চলটা রিফিউজি, এখান থেকে দাঙ্গায় বিধ্বস্ত হয়ে 50-তে গিয়েছিল। দবির বললো যে কী কাণ্ড। আমি মুক্তিযুদ্ধ একজন আছে বলছি, এই তবুও এই সব রিফিউজি সব যারাদের বাড়িঘর ছেড়ে আসছে তারা তো এসব ভুলে গেছে, এই ঢাকাটা কীরকম আছে, এই যুদ্ধের পরে কীরকম হইব, ওই কি এখানে শাঁখারীটোলা কীরকম কি, ওই আমার মানিকগঞ্জের রাস্তাগুলি কি এখন বড় হয়েছে না ইয়ে হয়েছে, মানে এই যে খুচরো মানুষ এই যুদ্ধের মধ্যে এই আবেগ, এটা লক্ষ্য করেছি। এবং এই আবেগ আবার অন্য ধরনের। আমি একটা ছেলের মোটর সাইকেলে করে পালাচ্ছি, এই যখন এই দিকটা নর্থ বেঙ্গলের, সে আমাকে নিয়ে গেছে একটা ওই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে একটা জায়গায়, দুজনেই আশ্রয় নিয়েছে, ভয়ও পাচ্ছি, ওখানে আশেপাশে তখন যুদ্ধ লেগে গেছে সাংঘাতিকভাবে। তো এর মধ্যে হঠাৎ সে রবীন্দ্রনাথ গাইলো, গুনগুন করে গাইতে গাইতে নিয়ে গেলো। তারপরে যখন হলো হঠাৎ জিজ্ঞেস করলো আমাদের দেশের এখন ফিল্ম আর্টিস্টরা কে, কী তাদের কে পক্ষে কে বিপক্ষে। তা আমি বললাম যে যুদ্ধের মধ্যে ওই যে ভিয়েতনামিদের মুখে শুনেছিলাম যে তারা যুদ্ধের মধ্যে, আমার অনেক ভিয়েতনামি বন্ধু ছিল 68-এ আমি বিদেশে যখন ছিলাম, যে ওরা বলতো যে আমরা যারা ওয়ার করছে তারা ওর মধ্যে নিজেরা হ্যামলেট করছে ওই যুদ্ধক্ষেত্রে। তার মানে যে মানে এরাও তো তাই করছে, ওরা হ্যামলেট করছে, এরা রবীন্দ্রনাথ গাইছে, রবীন্দ্রনাথ করছে। তো এই কারণ যে এই যুদ্ধ সফল হবেই এ সে কোনো ইয়ে নেই। এবং এরকম অসংখ্য স্মৃতি, মানে অসংখ্য স্মৃতি। যেমন ধরুন প্রথম কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যখন ফার্স্ট প্রেস কনফারেন্স করে 26 জুন 1971, তো আমার সেই সময় প্রেস ক্লাব, আমাকে মনির সিংকে আমি জ্যাঠামশাই বলতাম, ওই আমার যেহেতু আমার বাবার বন্ধু উনি, তো উনি বললেন ক্লাব বুক করো, আমার নামে আমি ক্লাব বুক করেছিলাম। হ্যাঁ, ওখানে একটা ওদের অফিস করার জন্য ডিকো এন্টারপ্রাইজ, ডিকো মানে আমি দিলীপ, আমার কোম্পানির চেয়ারম্যানকে রমেন মিত্র, মানে ইলাদির হাজব্যান্ড, ওখানে একটা শেল্টার করা হলো এখানটায় বুদ্ধিজীবীদের জন্য, এই মুক্তিযোদ্ধাদের জন্য। তো এইভাবে আমরা আসলে দুই বাংলার বহু মানুষ এই মুক্তিযুদ্ধের সঙ্গে মিশে, আমরা সাংবাদিক হলেও আমরা সকলেই মনে মনে মুক্তিযোদ্ধা হয়ে গেছিলাম। যুদ্ধ যেদিন শেষ হয়, মানে 16 ডিসেম্বর কিন্তু আমি, মানে আমি তখন কলকাতায় যেহেতু চলে গেছিলাম, এই রাস্তা দিয়ে মুখ করে আসেন, ইন্ডিয়ান আর্মির সঙ্গে এখানে আসার কথা ছিল, ইন্ডিয়ান আর্মি আমাকে আনেনি, মানে কয়েকজন জার্নালিস্টকে নিয়ে এসেছিল। অর্থাৎ আমাদের কলকাতার সব সাংবাদিকরা দেখবেন মাত্র কয়েকজন, বরুণবাবু ছিলেন, উনি নিজে চলে এসেছিলেন টাঙ্গাইল থেকে, এরকম কয়েকজন, আর পিটিআইয়ের একজন রিপোর্টার, ইউএনের একজন রিপোর্টারকে ইন্ডিয়ান আর্মি উঠিয়ে নিয়েছিল। বাকিরা যারা আসছিলো চাঁদপুরে এসে আটকে ছিল, আমি আসতে পারিনি, যেটা আমার খুব দুঃখ ছিল। যে কারণে 16 ডিসেম্বরে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি আজকে কোনো রিপোর্ট লিখব না। আমি তুমি আজকে লিখবে না, যে না আজকে লিখবো না, যা করুন পরে আমি লিখবো। আমি পরে অবশ্য লিখেছি। 16 ডিসেম্বরে আমি কিন্তু ইন্ডিয়ান আর্মির সঙ্গে আসেনি, আমি কয়েকদিন পরে এসেছি। কিন্তু যশোরে যখন কার্যত যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে ওরা খুলনায় চলে যায়, তো যশোরে আমি ইন্ডিয়ান আর্মির সঙ্গে গেছি। হ্যাঁ, ওরা দেখেছি। পরবর্তীকালে যশোরে এমনি গেছি আবার, সেই লড়াই তো মানে হয়েছে। এবং তো যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে পালিয়ে গেছিলো তো সবেরা, এই পাক ফোর্স। এবং আবার যুদ্ধ মানুষকে কত রকম দেখে। আমি একটা জায়গায় হঠাৎ যাচ্ছি যশোরে একবার, মানে ওই ইন্ডিয়ান আর্মির সঙ্গে যখন যাচ্ছি তা না, তার আগে ইয়েতে একটা পাক কিসের বডি পড়ে আছে আর কি, একটা পাক সোলজারের, তো বডির পাশে ডায়েরি পড়ে আছে। তো ডায়েরিতে
উর্দু আমি ছিলাম এবং পেট্রিয়টের প্রফুল্ল রায়চৌধুরী ছিলেন। তো ডায়েরিতে তার স্ত্রীর ছবি কিংবা মেয়ের ছবি আছে, উর্দুতে সব লেখা আছে। তা আমরা বলছিলাম এই হতভাগারা কিছু যায় না, সেখানে যুদ্ধ করছে, এর বউ বাচ্চা তো দেশে কাঁদবে, তো মরলো এখানটায় মাটিতে পড়ে। তো যুদ্ধ এই জিনিসটা হয়। কিন্তু যশোর যেদিন গেল আমি দুটো জিনিস খেয়াল করলাম। যশোর যে মানুষ, সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা এবং ইন্ডিয়ান আর্মি সাইমালটেনিয়াসলি মার্চ করলো তো, এবং ওই যে লাইট ট্যাঙ্ক নিয়ে ঢুকেছিল, কপোতাক্ষ ক্রস করেছিল, ব্রিজ ভেঙে গেছিলো, ট্যাঙ্ক নদী ক্রস করে ঢুকে গেছিলো, রুশ ট্যাঙ্ক। এবং যশোরের সমস্ত লোক, মানে রাত্রিবেলায় আমি যখন যাই তখন পুরো যশোরটা অন্ধকার। এই এখানটায় এই যে লেন আছে আওয়ামী লীগের যে নেতা, তার স্ত্রী যে রাকা আর ওর ভাই টুলু, ওরা কলকাতায় ছিল, ওরা মুক্তিযুদ্ধের কাজ করছিল, ওদের কাছে আমি গল্প শুনছিলাম ওদের। আমি খুঁজে খুঁজে ওদের বাইরে গেছিলাম ওই যুদ্ধের মধ্যে, গিয়ে দেখি ক্ষীণ একটা আলো জ্বলছে, পুরো পাড়ায় কেউ নেই, কিন্তু বৃদ্ধা মা বাবা বসে আছে ছেলে মেয়ে ঘুরে আসবে বলে। তা আমি গিয়ে নক করলাম, তো ওরকম বোঝেননি, আমাকে তো কোনো জীবনে দেখেননি যে কে। আর আমার তখন ওই মিলিটারি পোশাক পরা, আমাদের ওয়ার করেসপন্ডেন্টে তখন এটা পড়তে হতো। কে? আমি সৈন্যবাহিনীর কেউ না, আমার নাম দিলীপ চক্রবর্তী, আমি সাংবাদিকতা করি, আমি শুধু আপনাদের দেখতে এলাম, আপনাদের ছেলেমেয়েরা ভালো আছে, আমাদের জিম্মায় আছে, ওরা হয়তো 2-1 দিনের মধ্যে আসবে, কি 5-7 দিনের মধ্যে আসবে। রানা প্রতাপ, ইতিহাসে পড়েছি যে রানা প্রতাপ চিতোর দুর্গ উদ্ধারের আগে স্থির করেছিলেন যে তিনি পালঙে শোবেন না এবং সোনার থালায় খাবেন না। তো তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি আছেন ইসেতে, কী বলে ওই আমাদের ওদের যে দপ্তর সেখানটায়, তার স্ত্রী সন্তানরা আছে, অসুস্থ, তার ছেলে যখন অসুস্থ হলো তাকে বলা হলো গিয়ে দেখে এসো। তার বন্ধুরা, এমনকি সৈয়দ নজরুল ইসলাম রিকোয়েস্ট করলেন, বললো আমি তো ওখানে যাবো না, আমি বলেছি আমি পরিবার কাছে যখন করেছি, তবু তুমি দেখে এসো। খুঁজলো, ডাক্তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, সেটা হচ্ছে, আমার তো আরও এরকম লোক পড়ে আছে, আমার স্ত্রীর যেরকম আছেন বহু লোক ক্যাম্পে পড়ে আছে, তাদেরকে খোঁজ নিচ্ছি। দেশ স্বাধীন হবো না হওয়া পর্যন্ত আমি করবো না। আমি এটা মানে এই ঘটনাটা আমি সাক্ষী, যে কারণে আমি এই ঘটনাটা দেখেই আমি ওটা উল্লেখ করেছিলাম লেখায়, যে আমি রানা প্রতাপের গল্প শুনেছি, ইতিহাসে পড়েছি, চোখে তো দেখিনি, নতুন রানা প্রতাপ চোখে দেখলাম। তো এরকম অসংখ্য ছোটো খাটো বড় ঘটনা আমার জীবনের মধ্যে আছে। এবং এই যে আপনাদের দেশে এই যে সম্মাননা দেওয়া হলো, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তা আপনার কীরকম লাগছে। তা আমি বলেছিলাম যে দেখুন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য আপনাদের হিসেব অনুযায়ী 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, ইন্ডিয়ান আর্মি প্রাণ দিয়েছে, ভাত ভাগ করে খেয়েছে, সকলে মিলে ভাগ করে খেয়েছে, এতে কোনো আনন্দের বিষয় ছিল। এবং ভারতবর্ষের মানুষজন, আমাদের ট্যাক্স বৃদ্ধি হয়েছিল যুদ্ধের জন্য, স্ট্যাম্প ইত্যাদি ইত্যাদি, একটা লোক কোনো প্রতিবাদ করেনি। কিসের জন্য? এই সমস্ত লোক কিন্তু এই সম্মাননার অংশীদার। এখানকার যারা মানুষ লড়েছেন, প্রাণ দিয়েছেন, আমার দেশের লোক যারা লড়েছেন, প্রাণ দিয়েছেন কিংবা কষ্ট ভাগ করেছেন, সকলেই সম্মাননার অংশীদার। বাংলাদেশের স্বাধীনতাটাই হচ্ছে এদের সকলের কাছে সম্মাননা।